ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি মেজি মাহমুদ। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে কমছে ভারতের অংশীদারিত্ব, বাড়ছে চীনের হিস্সা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধিপত্যের বিষয়েও ভারতকে চ্যালেঞ্জ ছুটছে পূর্ব এশিয়ার এই দেশটি। ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লি আর বেইজিংয়ের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে ঢাকাকে। বঙ্গোপসাগর ছাড়া বাংলাদেশের বাকি সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের সমুদ্র সীমায় বিচরণ সহজ হলে চীনের নৌ যোগাযোগ হয়ে উঠবে আরও কার্যকর। তাই ভূ রাজনীতিতে নয়াদিল্লি এবং বেইজিং দুই পক্ষের কাছেই ঢাকার বাড়তি কদর। একটা সময় ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, এখন চীন। গত এক দশকে দেশটি থেকে আমদানি বেড়েছে প্রায় 4 গুণ। তার অর্ধেক আসে ভারত থেকে। আমরা বেস্ট পসিবল প্রোডাক্ট অ্যাট দ্য লোয়েস্ট পসিবল প্রাইসে কিনি, এবং সেটা আগে ভারত ছিল। এখন অনেক ক্ষেত্রে তারা আর কম দামে আমাদেরকে অনেক সময় দিতে পারে না। রিজিনালি যদি আমরা দেখি, ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া অ্যাজ এ ট্রেডিং নেশন, অ্যাজ এ ইনভেস্টমেন্ট নেশন ইজ স্ট্রং। 2016 সালে ঢাকায় চীনের প্রধানমন্ত্রী সফরের পর থেকে বেগবান হয় দ্বিপাক্ষিক সম্পর্ক। শিল্প কাঁচামাল, কারখানার ভারী যন্ত্রপাতিতে বড় নির্ভরতা চীনা পণ্য, আর স্থলবন্দর থাকায় ভোগ্যপণ্যের চাহিদার বড় অংশ মেটাচ্ছে ভারত। চীন এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক এখন টানাপোড়েন চলছে, টেনশন চলছে। তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ঢুকবো না। আমরা চেষ্টা করব যে দু দেশের সাথেই বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, যোগাযোগ সম্পর্ককে নিবিড় করে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সেটাকে কাজে লাগানো যেতে পারে। 2019-এ ভারতের বিনিয়োগ এসেছে 15 কোটি, চীনের 140 কোটি। তবে বিনিয়োগ বাড়িয়ে বিভিন্ন দেশে ঋণের ফাঁদ তৈরি করছে চীন, এমন প্রচারও আছে বেইজিং এর বিরুদ্ধে। গত 2-3 মাসের যদি আপনি রিসার্চ রিপোর্টগুলো দেখেন, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এটা কিন্তু একটা প্রোপাগান্ডার অংশ। শ্রীলঙ্কার স্কলাররা আছেন, তারাই কিন্তু বলেছেন যে শ্রীলঙ্কার যে টোটাল ডেট টু চায়না, দ্যাট ইজ ফার মোর লেস দেন দেয়ার ন্যাশনাল ডেট। সুতরাং তারা কিন্তু এটাকে ডেট ট্র্যাপ হিসেবে বা ডেট ডিপ্লোমেসি হিসেবে দেখছে না। এটা আমি মনে করি যে কিছুটা পশ্চিমা বিশ্বের অবদান অন্যান্য রাষ্ট্রগুলোকে ডিসকারেজ করবার জন্য। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি চীনের সঙ্গে, তারপরেই ভারত। যদিও 2011 সাল থেকে দেশটি প্রায় সব পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে, আর 2020 সালের মাঝামাঝি একই সুবিধা চালু করেছে চীন। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত চীন বাংলাদেশের বাণিজ্য নিয়ে আলাপে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব সবুর খান। সবুর খান, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায়, এবং স্বাগত তালিখাতায়। আমরা দেখছিলাম প্রতিবেদনে বলা হচ্ছিল যে চীনের সঙ্গে বন্ধুত্ব বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বাংলাদেশের। তো এতে করে আসলে ভারতের সঙ্গে যেহেতু চীনের এক ধরনের বৈরিতা রয়েছে, সুতরাং সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সেটি কোনো প্রেশার বা চাপ তৈরি করছে কিনা বাংলাদেশের দিক থেকে? এখানে আমার মনে হয় মোস্তাফিজ সাহেব যে কথাটা বলেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে দুই পক্ষের মাঝে কিন্তু একটা বৈরিতা আছে, এটা থাকবে। কারণ আপনি যদি সে 1971-এ সে স্বাধীনতা যুদ্ধের কথাই যদি আমরা যাই, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করবো যে চীন কিন্তু আমাদের পক্ষে ছিল না। চীন কিন্তু তখন পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এবং এট দ্য সেম টাইম ভারত কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। এবং এখানেও কিন্তু তাদের দুই পক্ষের বিবাদেরই কিন্তু একটা, আমি মনে করি যে একটা বিবাদের কারণেই কিন্তু আমরা মনে করি যে ভারতকে আমরা অনেক কাছে পেয়েছিলাম। কারণ ডেফিনেটলি যদি পাকিস্তানকে বাংলাদেশ থেকে আলাদা করা যায়, এই ক্ষেত্রে কিন্তু ভারতই উপকৃত হবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের টোটাল বাংলাদেশ বা এই সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু টোটাল রাজনীতিটাই কিন্তু পরিচালিত হচ্ছে দুইজনের স্বার্থ কোন দিকে যাচ্ছে, কে কখন কাকে সাপোর্ট করছে। কারণ এখানে কিন্তু ইকোনমিক্যাল ফাইট আছে, এখানে আর্মস ফাইট আছে, এখানে ল্যান্ডের কিন্তু হিস্সা আছে, এখানে পানির হিস্সা আছে, এখানে ইকোনমিক কন্ট্রোল আছে, ইন্টারন্যাশনাল কন্ট্রোল আছে, অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু জড়িত। আপনি যদি লক্ষ্য করে দেখুন যে ভারতের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, ভারত আমাদের কিন্তু চারপাশেই। কারণ আপনি আপনার প্রেজেন্টেশনে যেটা বললেন যে বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আলটিমেটলি সব দিকে কিন্তু ভারত। মায়ানমারের সাথে আমাদের খুব ভেরি ফিউ একটা অংশ কিন্তু, যেটা আসলে নমিনাল, এটাকে আমরা কাউন্টে না আনলেও হয়। একটা নাফ নদী থেকে জাস্ট একটা দুই পাশে, নাফ নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে মায়ানমার, কিন্তু তার টোটাল অংশটাই কিন্তু ভারত জুড়ে আছে। তো এখানে স্বাভাবিকভাবেই কিন্তু ভারতকে অ্যাভয়েড করা আমাদের পক্ষে খুব একটা সম্ভব না। এটা অনেকগুলো টেকনিক্যাল কারণ, আমি সেই ডিটেলসে যাচ্ছি না অল্প সময়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে চীন কিন্তু, যেটা আমার মনে মাতলুব ভাই যে কথাটা বললেন, যে চীন কিন্তু আলটিমেটলি
ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু তারা সারা পৃথিবীতে ডমিনেট করছে। তাদের যে ইলেকট্রনিক প্রোডাক্ট, তাদের যে মেশিনারি প্রোডাক্ট, এবং তাদের প্রোডাক্টের একটা সময় কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল না, কিন্তু এখন কিন্তু দিনে দিনে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক উন্নত হওয়ার জি কারণে জনাব সবুর খান, আপনারা তো বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে থাকেন, ভারতের সঙ্গে ব্যবসা করতে গেলে সেখান থেকে আসলে এমন কি ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা চীন থেকে পাওয়া যায় না, বা চীনের সঙ্গে ব্যবসা করতে গেলে এমন কি সুবিধা সেখান থেকে পাওয়া যায় যেটা ভারতে পাওয়া যায় না, যদি একটু ব্যাখ্যা করেন। ভারতের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে কিন্তু আমাদের কালচারাল হেরিটেজটা খুব ক্লোজ, যার জন্য খুব সহজে আমরা কমিউনিকেশনে কিন্তু আমি মনে করি যে ফার্স্ট হলে ভার্বাল কমিউনিকেশন, আমরা যদি বলি যে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস কমিউনিকেশন। এবং ভারতের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে ভারতে কেউ যদি আমাদের সাথে প্রতারণাও করে, আমরা কিন্তু সেই ক্ষেত্রে খুব সহজে তার রুটটা আইডেন্টিফাই করতে পারবো। কারণ আমার মনে পড়ে যে 2002 সালে বোম্বের একটা সাপ্লায়ার কিন্তু আমার সাথে খুব খারাপ আচরণ করেছিল, দ্যাট ইজ আমার প্রোডাক্ট তাকে পেমেন্ট করার পরে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি পার্সোনালি সেখানে যে ওখানকার লোকাল চেম্বার সবার সাথে কথা বলে তাকে কিন্তু আইডেন্টিফাই করে আমি কিন্তু সেটা উদ্ধার করতে সক্ষম, যেটা চায়নার পক্ষে সম্ভব না আমাদের। আবার দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে কমিউনিকেশন। আমরা যদি বলি যে এখানে স্থলবন্দর কিন্তু অনেকগুলো স্থলবন্দর, ইফ আই এম নট রং মোর দেন 24, তো এতগুলো স্থলবন্দর হওয়ার কারণেও একটা বড় সুবিধা হচ্ছে খুব সহজে দ্রুত। অনেক ভারতেরই কিন্তু অনেক ব্যবসায়ীর কিন্তু বক্তব্য থাকে যে আপনি সকালে অর্ডার দিবেন, পরের দিন আপনি গুডস আপনার প্রেমিসেস আপনি পেয়ে যাবেন। এবং ভারত কিন্তু অনেকগুলো সাপ্লাই চেইন ডেভেলপ করেছে এখানে, যেই কারণে হচ্ছে কি যে ভারতের কিছু অ্যাডভান্টেজ আছে চায়না থেকে। কিন্তু আবার যেটা অলরেডি আমি আবারও বলবো যে মাতলুব ভাই যে কথাটা, যে ভারতের থেকে চায়নার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আপনি দেখুন যে ভারতের একটা ডেফিনেটলি, আবার এখানেও কিন্তু আমি বলবো যে ভারতের এটাও একটা কিন্তু সুযোগ, ভারত কিন্তু এই কম্পিটিশনটাই নিচ্ছে চায়নার সাথে, কারণ দিনে দিনে সে তার প্রোডাক্টের মান কিন্তু অনেক উন্নত করছে। একটা সময় কিন্তু চায়নার প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করতাম, আমার মনে হয় আমরা 78 বা 80 কথা যদি বলি, ইভেন 85 এর দিকেও আমরা খুব বলতাম যে এটা কোথাকার প্রোডাক্ট, বা এটা চাইনিজ প্রোডাক্ট, তার মানে তো এটা বাজে প্রোডাক্ট। সেই অবস্থাটা কিন্তু এখন আর চায়নায় নাই। আবার চায়নার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের কিন্তু গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন গ্রেডের প্রোডাক্ট আনবেন। যেমন চায়না যখন আমেরিকাতে মার্কেট করে তখন কিন্তু সে এ গ্রেড ছাড়া মার্কেট করতে পারে না, ইউরোপে সে এ গ্রেড ছাড়া মার্কেট করতে পারে না। জি, যদি আমরা তুলনামূলক বিচারও করি সেক্ষেত্রে দেখবো ভারতের চেয়ে চীনের ইকোনমি অনেক বেশি শক্তিশালী। সেক্ষেত্রে এখন বাংলাদেশের জন্য আসলে সেই কৌশলটি কি হবে যে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চীনের সঙ্গে বাণিজ্য আরো বেশি জোরদার করা, সেজন্য বাংলাদেশের কি কৌশল? আমার কাছে তাই একইভাবে মনে হয় যে এই বিবাদকে কাজে লাগিয়ে আমরা স্ট্র্যাটেজিক্যালি ভালো বেনিফিট নিতে পারি। কারণ ভারতের কাছে কিন্তু আমাদের কিছু ডিমান্ড আছে, কিছু অমীমাংসিত কিছু ফ্যাক্টর আছে, যেগুলো কিন্তু আমরা ভারতের কাছে গিয়ে খুব সহজে বা কৌশলে, কারণ এখানে আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের ব্যুরোক্রেটদেরকে আরো অনেক বেশি কৌশলী হতে হবে, এবং এই ব্যাপারে তাদের প্রপার গবেষণা যারা করে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বা গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে আরো কিন্তু ওতপ্রোতভাবে কাজ করতে হবে। কারণ এই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশেরই আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশকে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু চায়না অফুরন্ত সুযোগ দিচ্ছে। কারণ আপনি একটু আগেই বললেন যে 15 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 15 কোটি ডলার বিনিয়োগ হচ্ছে ভারতে, আর সেখানে চায়নার বিনিয়োগ হচ্ছে 140 crore। তো এই জায়গায় কিন্তু আমরা আরো বেনিফিট নিতে পারি। যেমন আজকে পদ্মা সেতু থেকে আরম্ভ করে যতগুলা ব্রিজের কাজ হচ্ছে এর কিন্তু 90% কিন্তু ডমিনেশন হচ্ছে চায়নাদের। এবং একইভাবে আমরা গতকালও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলে কিন্তু ইকোনমিতে সচ্ছলতা বা ইকোনমিতে স্পিড বাড়বে না। জি অবশ্যই, সেই সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে চীন কিন্তু খুব সম্প্রতি কিন্তু দেখলাম যে 15টি দেশের সঙ্গে একটি চুক্তি করেছে, RCEP চুক্তি, এবং বলা হচ্ছে এই 15টি দেশ আসলে বৈশ্বিক জিডিপির 30% পর্যন্ত তারা নিজেরা হোল্ড করছে। তো চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে এই জোট থেকে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশ, বা কি সুবিধা পেতে পারে বাংলাদেশ? সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে চীন ফিনান্সিয়ালি ভেরি সলভেন্ট, এবং চীন এমন একটা সুদূর প্রসারী পরিকল্পনা তারা বহু আগে থেকে নিয়েছে। কারণ যেহেতু তারা তো বেসিক্যালি কমিউনিস্ট কান্ট্রি, তো কমিউনিস্ট কান্ট্রি হওয়াতে তাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের স্ট্র্যাটেজিক টিম থাকে, তারা লং টার্ম প্ল্যান করতে পারে এবং কোন দেশে কোথায় কিভাবে প্রভাব বিস্তার করো। আপনি লক্ষ্য করে দেখুন রাশিয়ার যতগুলো রাশিয়া থেকে ছুটে আসছে, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, প্রত্যেকটা কান্ট্রিতে আপনি লক্ষ্য করবেন যে অলমোস্ট 90% ইকোনমি কন্ট্রোল বাই দ্য চায়না। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ঋণ এমন ভাবে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে যে তাদের পুরো দেশ কিন্তু চায়না কিনে নিতে পারে। তো এখন এই জায়গাতে বাংলাদেশের একটা বড় অ্যাডভান্টেজ আছে, চায়নার সাথে সম্পর্কটা রাখতে পারলে এবং দিল্লির সাথে, আমি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে। কারণ ইন্ডিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে কিন্তু তার ভূ রাজনীতি। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে মোদি কিন্তু বাংলাদেশকেও সাপোর্ট করে, আবার একইভাবে মোদি সরকার কিন্তু আসামে এসে বলে বাংলাদেশি খেদাও। তার মানে কি সে তার রাজনীতিটাকেই সে কিন্তু কৌশল হিসাবে সে একসময় বাংলাদেশকে পাশে টানে, আবার বাংলাদেশের বিরুদ্ধে সে কথা বলে। তার মানে এখানে কিন্তু ভারত কিন্তু আমাদেরকে ভালোবাসে এটা আমরা বলবো না, চীনও আমাদেরকে ভালোবাসে এটা আমরা বলবো না, দুইজনে কেউই কিন্তু আমাদেরকে ভালোবাসে না। তাদের ভালোবাসা হচ্ছে তাদের স্বার্থ।
আমাদেরও কিন্তু এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি থাকতে হবে যে আমাদের মানুষের আর্থসামাজিক কাঠামো পরিবর্তনের জন্য আমরা দুইজনের সাথেই ভালো সম্পর্ক রাখি, আমরা ভারতকেও সন্তুষ্ট রাখতে হবে, কারণ বিকজ ভারতকে সন্তুষ্ট না রাখলে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল যে পলিটিক্স, বাংলাদেশে বারবারই বলছি যে বাংলাদেশের মানুষের সাথে কিন্তু ভারতের মানুষের কিন্তু আত্মিক মানে রক্তের সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক কিন্তু বিদ্যমান। জি অবশ্যই। আমরা জানি। সবুর খান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে তালিকাতে এবং সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান। চলে যাচ্ছি পরের খবরে। facebook.com.bdর বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে $50,000 মার্কিন ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি ডোমেনটি যেন ব্যবহার এবং হস্তান্তর না করতে পারে সেজন্য এর উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে বিশ্বের সবচাইতে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ঢাকার জেলা এবং দায়রা জজ আদালতে এই মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী মোকসেদুল ইসলাম। 1 ডিসেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। A1 সফটওয়্যার লিমিটেড এবং SK শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। BTCL এর ওয়েবসাইটে দেখা যায় facebook.com.bd ডোমেইন 2008 সালের 7 ডিসেম্বর সক্রিয় করা হয়। এর মেয়াদ রয়েছে আগামী বছরের 4 ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি facebook.com.bd ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিলে সেটি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। এই ডোমেইনটির দাম হাঁকা হয়েছে $6 মিলিয়ন মার্কিন। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ডোমেইনটি বন্ধে আইনি নোটিশ পাঠালেও সেটি বন্ধ না হয়। শেষ পর্যন্ত মামলাতে গেল ফেসবুক কর্তৃপক্ষ। দর্শক, করোনাকালীন বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনার চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাই, এটা স্থগিত আছে এখন, কিন্তু আমরা বসে থাকি না। আমরা ধরে নিয়েছি দ্যাট তারা র্যাঙ্কিংটা আবার করবে, বা যদি করো বা না করো, আমাদের র্যাঙ্কিংটা ইমপ্রুভ করার জন্য আমাদের যা যা রিফর্ম করা প্রয়োজন সে রিফর্মগুলি নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আপনার গত লাস্ট পার্লামেন্টের আপনার শেষ দিনে কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেখানে আমার সিঙ্গল পার্সন কোম্পানির ব্যবস্থা করা হয়েছে, এবং আপনার আরেকটা ছিল যে নোটিস পিরিয়ড 21 ডেজ এর 14 দিন থেকে 21 ডেজ করা হয়েছে। আরেকটা ছিল মাইনরিটি ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, যে একটা কোম্পানি, লিস্টেড কোম্পানির 5% শেয়ার হোল্ডাররা যদি এজিএম এ এজেন্ডাতে যদি এজেন্ডা ঢুকাইতে চায়, 5% যদি একসাথে হয় তাহলে তারা পারবে। সো এই যে 3টা অ্যামেন্ডমেন্ট আমরা আনলাম, আর আপনার সংসদে কোম্পানি অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হইলো, দিস ওয়াজ উইথ দ্য সোল পারপাস। ডিআরইউতে আয়োজিত সেমিনারে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের অবস্থা। আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। দেখতে পাচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তে 34 পয়েন্টের মতো কমেছে। গতকালকে কিন্তু দেখেছিলাম আমরা 41 পয়েন্টের মতো কমে ঢাকার পুঁজিবাজারের দিন শেষে। আজকেও নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। সূচকের অবস্থান 4806 পয়েন্টে। ডিএসসি এসজিটি সরিয়া সূচক সেখানে 13 পয়েন্টের মতো কমেছে, এবং ডিএসসি 30 বাছাই সূচক সেখানেও 19 পয়েন্টের মতো কমেছে। 2 ঘন্টারও 2.5 ঘন্টারও বেশি সময় ধরে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেন হয়েছে 373 কোটি 86 লাখ টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে 97টি কোম্পানির। অন্যদিকে দর কমেছে অধিকাংশরই, 147টির, বেড়েছে 97টির। অপরিবর্তিত রয়েছে 97টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এক নজর দেখে নিচ্ছে। টপ 20 তালিকা বলছে স্কয়ার ফার্মা প্রথম অবস্থানে রয়েছে 192 টাকা 60 পয়সায়। এই মুহূর্তে হাতবদল হচ্ছে কোম্পানিটির শেয়ার। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 2 নম্বরে, সেটি হাতবদল হচ্ছে এই মুহূর্তে 139 টাকা 20 পয়সায়। সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোনো ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান নয়, টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণ ফোন রয়েছে একদম টপ 20 18 নম্বরে, সেটি এই মুহূর্তে হাতবদল হচ্ছে 323 টাকা 90 পয়সা। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত তালিকাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।